নিজানার বুকের ভেতরটা আশঙ্কায় দুলতে শুরু করলো। কপালে স্পষ্ট চিন্তা সূক্ষ্মবাদ। সে শঙ্কিত তস্ত চোখে চাইল কলরবের পানে, কিন্তু তাকে কিছু ভাবার বা ফালানোর বিন্দুমাত্র সুযোগ না দিয়ে চোখের পলকে এগিয়ে এলো কলরব। ঝুঁকে এলো নিজানার তপ্ত মুখের উপর। নিজের শক্তপোক্ত এক হাতের আঙ্গুলগুলো দিয়ে সজোরে চেপে ধরল নিজানার নরম গাল। না, সেই ছোঁয়ায় আজ কোনো সুপ্ত মমতা নেই। যা আছে তা কেবলই তীব্র হিংস্রতা। আচমকিক সেই ব্যথায় নিজানার চোখ মুখ কুঁচকে গেল। নিজানার মুখের উপর আছড়ে পড়ল কলরবের তপ্ত নিঃশ্বাসের ক্রুদ্ধ গলা। কতদিন হলো ছেড়েছি তোকে? হ্যাঁ, মোটে 3 দিন, 5 দিন, নাকি 7 দিন? এর মধ্যেই নিজের জন্য আরেকজন জুটিয়ে ফেলেছিস? এত বড় দুঃসাহস তুই কিভাবে করলি নিজানা? আমার বুকে দাঁড়িয়ে অন্য কারো হাত ধরার সাহস তোর হলো কি করে? নিজানা যন্ত্রণার মাঝে নিজের সর্বশক্তি দিয়ে কলরবের শক্তপোক্ত বুকে ধাক্কা দিল, তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু কলরবের ভারী শরীরটাকে সে এক চুলো নড়াতে পারল না। তবু সে দমে যাওয়ার পাত্রী নয়। অপমান আর অভিমানে নিজের কাজল চোখ দুটো শটান তুলে রাখলো কলরবের রক্তবর্ণ চোখের উপর। জেদি গলায় প্রত্যুত্তর করলো, বেশ করেছি, কেন করব না? আমি বেঁচে থাকি না মরে যাই, কিংবা সোজা জাহান্নামে যাই, তাতে তোমার কি এসে যায়? তোমার কি যায় আসে? কলরব নিথর হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। তার চোয়াল শক্ত হয়ে উঠল। এরপরই তার চোয়াল ঘেঁষে তিক্ত একটা হাসি ফুটে উঠল। দাঁতে দাঁত ফিসে বলল, আমার কি যায় আসে? আমাদের কি ডিভোর্স হয়ে গেছে নিজানা? বল না, হয়ে গেছে ডিভোর্স? এখনও কাগজগুলোই আমি আর সই পড়েনি। আর আইনত তুই এখনও আমার স্ত্রী। তোর জন্য আমি ছাড়া এই পৃথিবীর প্রতিটা পুরুষ এখনও পরপুরুষ। নিজের স্বামী জীবিত থাকতে তুই অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছিস? আরে, স্বামী মরলেও তো একটা মেয়েকে কয়েক মাস অপেক্ষা করতে হয়। আর তুই এটাকে কি বলে যায় তো? ইঙ্গিত বুঝতে সময় লাগলো না নিজানা। সইতে না পেরে চিৎকার করে উঠল, কলরব! কি কলরব? ভুল কিছু বলেছি আমি? ছাড়ো আমাকে বলছে, হাত সরাও নিজের। নিজানা চটফটানি দেখে কলরব নিজের আঙ্গুলগুলো ছাপ আরেকটু বাড়িয়ে দিয়ে তার মুখের আরও কাছে ঝুঁকে এলো, যেন তার ঠোঁট দুটো নিজানার কানের লতি স্পর্শ করবে। অত্যন্ত শান্ত গলায় বলল, কি বললি? জোরে বল, আমি ঠিক শুনতে পাচ্ছি না। নিজানা শরীরটা রাগে ক্ষোভে আর অপমানে আরও একবার চটপট করে ওঠে। সে নিজের সর্বশক্তি দিয়ে কলরবের বুকের উপর ধাক্কা মারতে মারতে তীব্র গলায় চেঁচিয়ে ওঠে, কেন করছে এমন? তুমিই তো আমাকে ছেড়ে দিয়েছ, তাই না? তবে এখন আমার এই অধিকার দেখাতে আসছো কেন? আমি অন্য কাউকে বিয়ে করি, কিংবা যাকে খুশি তাকে নিজের জীবনে জড়িয়ে নিই। সেটা যদি নিজানা আর একটি বাক্য শেষ করতে পারে না, তার আগে অত্যন্ত আচমকিক আর ক্ষিপ্ত গতিতে তার অবাধ্য ঠোঁটজোড়া রুদ্ধ হয়ে যায় কলরবের পুরুষালী ঠোঁটের রুক্ষ স্পর্শে। এই স্পর্শ কোনো মার্জিত প্রেম নেই, আছে অবাধ্যতা, হিংস্রতায় মোড়ানো অধিকারবোধ। নিজানা কষ্টে অপমানে চটপট করে ওঠে। নিজের শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কলরবকে এক চুলো সরাতে পারে না। উল্টো নিজানার অবাধ্য হাত দুটোকেও কলরব এক জটকায় নিজের শক্ত এক মুঠোয় বন্দি করে বিছানার উপর চেপে ধরে। দম বন্ধ হয়ে আসার উপক্রম হয় নিজানার। বেশ কিছুটা সময় পর যখন কলরব নিজানার ঠোঁট ছেড়ে দেয়, ততক্ষণে নিজানা ক্লান্ত ও নিস্তেজ হয়ে শান্ত হয়ে এসেছে। কলরব নিজে বার কয়েক জোরে জোরে তপ্ত নিঃশ্বাস ফেলে তাকায় নিজানার শুয়ে থাকার অমনির পানে। নিজানার চোখ দুটো এখন শক্ত করে বোঝা, বুকটা ঘন ঘন উঠানামা করছে তীব্র শ্বাসের উঠানামায়। চোখের নোনা জলে ভিজে একাকার হয়ে গেছে তার 2 গাল। ঠোঁটের ওপর নিখুঁত কারুকাজে মাখা লিপস্টিক লিপটে আছে চারপাশে, কিন্তু নিজানের এই জরাজীর্ণ বিধ্বস্ত রূপ দেখেও কলরবের মনে বিন্দুমাত্র আফসোসের উদয় হয় না, বরং তার ভেতরও তীব্র ঈর্ষার আক্রোশ আরও দ্বিগুণ বেগে জ্বলে ওঠে। নিজের এক হাত দিয়ে ঠোঁটের কোণটা মুছে দিয়ে দাঁতে দাঁত পিষে ক্রুদ্ধ গলায় বলে, কি যেন বলেছিলি তুই? ও বি আমি জানতাম পড়াশোনাই নাকি তোর জীবন, তোর স্বপ্ন, তোর বেঁচে থাকার একমাত্র কারণ। ওটা ছেড়ে নিলে নাকি তুই বেঁচে থেকেও মরে যাবি। আজ কোথায় গেল তোর সেসব বড় বড় বাণী? তোর জীবনের লক্ষ্য তো কখনোই বিয়ে করা ছিল না।
তুই না উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চেয়েছিলি, সেখানকার কোনো এক নামকরা ইউনিভার্সিটিতে পড়তে চেয়েছিলি। কোথায় গেল আজ তোর সেই আকাশ ছোঁয়া স্বপ্ন? আর তার মাঝখানে হুট করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এই সংসার, বিয়ে আর এই অভিনবের নামটা উচ্চারণ করতে গিয়ে রাগে কণ্ঠ আটকে যায় কলরবে। নিজানা আলতো করে নিজের চোখের ভারী পাতা দুটো মিলে তাকায়। চার চোখের এক নিবিড় জ্বলন্ত মিলন কেটে নিজানার শরীরটা তখনও প্রচণ্ড রাগ আর থরথর করে কাঁপছে। কলরবের মুখে নীতিবাক্য আর কর্তৃত্ববাদী কথাগুলো তার কাছে চরম বিরক্তিকর আর হাস্যকর ঠেকছে। নিজেকে এই ছেলেটা ভাবছেটা কি আসলে? নিজানা কি ওর হাতের কোনো খেলনা বা পুতুল, যাকে ও নিজের খেয়াল খুশি মতো যখন ইচ্ছা ছুঁড়ে ফেলবে আর যখন ইচ্ছা আবার বুকে পকেটে ভরে রাখবে? আচমকা ঘরের নিস্তব্ধতা ভেঙে খিলখিল করে শব্দ করে হেসে ওঠে নিজানা। তার এই অদ্ভুত অসময়ের হাসিতে কলরব কিছুটা চমকে যায়। তার ব্রু কুঁচকে ওঠে। নিজানা তার চোখে জোরে একরাশ অবহেলার তাচ্ছিল্য ফুটিয়ে বলে, কেন বলো তো? তোমার কি খুব কষ্ট হচ্ছে কলরব, নাকি তীব্র আফসোস হচ্ছে বুকের ভেতর? কিন্তু কেন? আমি অন্য কারো হয়ে গেলে, অন্য কাউকে নিজের স্বামী বলে মেনে নিলে তোমার কিসের এত রাগ? তুমি তো আমাকে কোনো দিনই ভালোই বাসনি, এখনও বাসো না। কোনোদিন নিজের স্ত্রী বলে মনে প্রাণে স্বীকারও করনি, তাহলে আজ এই অধিকার দেখানো কেন? কলরব তেমন সময় নেয় না। নিজানার মুখায়বের একদম কাছাকাছি ঝুঁকে আসে, তপ্ত গলায় বলে, হ্যাঁ স্বীকার করছি আমি তোকে ভালোবাসি না, কিন্তু তুই আমারই ছিলিস, আজকেও আমারই আছিস, আর ভবিষ্যতেও তুই শুধু আমার হয়েই থাকবি, ব্যাস। এর বাইরে আর কোনো কারণ আমি জানি না, জানার ইচ্ছাও প্রকাশ করছি না। নিজানার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। আজ এতদিন ধরে অবহেলা করে এসেছ, কারণ তুমি আমাকে নিজের একটা খেলনা ছাড়া আর কিছুই ভাবনি। কিন্তু জেনে রেখো, খেলনারও ভাঙার পর তা দিয়ে আবার আর খেলা যায় না। আমিও মানুষ কলরব, অনেক সহ্য করেছি আমি, কিন্তু আর এক মুহূর্তও না। এমন একটা ভালোবাসাবিহীন জঘন্য সম্পর্কের কাছে। আর সবচেয়ে বড় কথা, তোমার মতো একটা মানুষের সাথে আমি আর এক সেকেন্ডও থাকতে চাই না। চলে গিয়ে দেখা। তুমি এভাবে আমার উপর জোর খাটাতে পারো না। পারি, আমি সব পারি। তোর উপর জোর খাটানোর অধিকার আমার জন্মগত। কেন, কিসের জোরে তুমি আমার উপর এই অন্যায় জোর খাটানোর স্পর্ধা পাও কলরব? কোন অধিকারে? নিজানা পাথরের মতো স্তব্ধ হয়ে চেয়ে রইল। তার সে চশমা ছাড়া কাজল চোখের অবাধ্য বেজা ছাউনির নিচে কলরব মুহূর্তের জন্য তীব্র এক অস্বস্তি ও বিব্রত বোধ অনুভব করল। নিজের ভেতরের এই অপ্রস্তুত ভাবনা চাপা দিতে সে পরক্ষণে অবলীলায় তার কণ্ঠস্বরকে স্বাভাবিক ও কঠিন করে বলল, তোর যখন পড়াশোনার শখ এত তাড়াতাড়ি মিটেই গেছে, তবে তো ভালোই। যদি জীবনের শেষমেশ সংসার করার শখ জেগে থাকে মনে, তাহলে সেই সংসারটা আমার সাথেই হবে, একমাত্র আমার সাথে। ঢুকেছে মাথায়? মাঝখানে কোনো অভিনব বা অন্য কোনো বালছাল আসবে না। 1 মিনিট। কথাটা বলতে বলতে কলরবের নজর গেল নিজানার হাতের দিকে। সে চটকা দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। নিজানার একটা হাত নিজের শক্ত মুঠে পুরে নিয়ে গভীর মনোযোগে ভ্রু কুঁচকে চেয়ে রইল ওটার দিকে। মিনিটখানেক পর তার সোয়াল শক্ত হয়ে উঠল। চোখ দিয়ে যেন অগ্নি ফুলিঙ্গ ছিটকে বের হতে চাইল। তীব্র গলায় বলল, শুয়েছিলিস ওকে আমার চোখের সামনেই? তুই অন্য একটা পুরুষের বাহু জড়িয়ে ধরেছিলিস? ইচ্ছে তো করছে তোকে এখনই, চল আমার সাথে। নিজানাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক প্রকার জোর করে বিছানা থেকে টেনে নামালো কলরব। তার কোনো আপত্তি, কোনো বাধা দফে টিকল না। কলরব তাকে টেনে নিয়ে গিয়ে থামল ওয়াশরুমের বেসিনের সামনে। পানির কলটা ছেড়ে দিয়ে তার নিচে জোর করে চেপে ধরল নিজানার সেই হাতটা, যে হাত দিয়ে সে একটু আগে অভিনবকে স্পর্শ করেছিল। রাগে নিজানা চিৎকার করে উঠল, হাত ছাড়ো কলরব, আমি বলছি আমার হাত ছাড়ো। কলরব পানির নিচে দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মুখ তুলে তাকাতেই নিজানা নিজের সর্বশক্তি দিয়ে হাতটা তার থেকে কেড়ে নিল। সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কলরবের ভারী শরীরটাকে। তীব্র অভিমানে ফুঁপিয়ে উঠে বলল, খবরদার, আজকের পর আর কোনো দিন যদি কথায় কথায় আমাকে স্পর্শ করেছ, ন্যূনতম কোনো লজ্জাবোধ নেই তোমার, তাই না? তোমার কি মনে হয় নিজেকে আমি কোনো মাটির পুতুল? তোমার যখন ইচ্ছে হবে আমাকে নিয়ে খেলবে, আর যখন ইচ্ছে হবে ছুঁড়ে ফেলে দিবে।
আগেরবার তুমি ক্ষমা চেয়েছিলে, সরি বলেছিলে, কিন্তু এবার এত বড় একটা কাণ্ড করার পরেও তোমার মধ্যে ন্যূনতম অনুশোচনা বোধটুকু পর্যন্ত নেই। আমার সত্যিই ভুল হয়েছে। তোমার কাছে ফেরাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আফসোস করছি আমি। দেখনি জানা, কি নি জানা, কেন থাকবো আমি তোমার সাথে, বলতে পারো? বারবার তোমার কাছে এভাবে অপমানিত, লাঞ্ছিত আর অবহেলিত হওয়ার পরেও আমি কেন পড়ে থাকবো তোমার জীবনে? কি যোগ্যতা আছে তোমার? কলরব, একটা মেয়ে সবসময় মনে প্রাণে চায় তার জীবনসঙ্গী এমন একজন হোক যাকে সে গোটা পৃথিবীর সামনে মাথা উঁচু করে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দিতে পারবে, যাকে নিয়ে সে মনে মনে গর্ব করতে পারবে, যার কাছে তার নিজের ভালো লাগা, খারাপ লাগা আর অনুভূতির একটা ন্যূনতম মূল্য থাকবে, যে তাকে যত্ন করবে, ভালোবাসবে। কিন্তু না, আমি তো কোনোদিন তোমার থেকে এসবের কিছুই চাইনি। আমি তো শুধু তোমার সাথে থেকে যেতে চেয়েছিলাম। বিনিময়ে তুমি আমাকে কি দিলে? নিজানা থামলো। বুকের ভেতর থেকে উপচে আসা কান্নার তোড়ে তার কণ্ঠ বুঝে এলো। দম আটকে যাওয়ার উপক্রম হলো। চোখ মুজে নিজেকে কিছুটা সামলে নিয়ে এসে পুনরায় ধরা গলায় বলে উঠল, কিন্তু আমি এতদিনে বুঝতে পেরেছি তুমি আমাকে ডিজার্ভ করো না। তুমি আসলে এই পৃথিবীর কাউকেই পরোয়া করো না। তুমি একমাত্র নিজেকে ভালোবাসো, নিজের খুশির কথা ভাবো। তুমি কোনো দিন নিজের জন্মদাতা বাবার কথা ভাবোনি। তোমার এই দায়িত্ব জ্ঞানহীন আচরণের জন্য মামা আর মামির মধ্যে প্রতিনিয়ত কত অশান্তি হয়, কত ঝামেলা হয়। কিন্তু তুমি কোনোদিন মায়ের চোখের জলের মূল্য দাওনি। যে ছেলে নিজের মা বাবার কথা এক মুহূর্তের জন্য ভাবতে পারে না, তাদের সম্মান অসম্মানের তোয়াক্কা করে না, তার থেকে আমি কী বা আশা করতে পারি? আমি ভেবেছিলাম আমি তোমাকে একটু হলেও বদলাতে পারবো, কিন্তু আজ বুঝলাম আমি চূড়ান্তভাবে ব্যর্থ। তুমি অতীতে যেমন ছিলে আজও ঠিক তেমনই আছো, আর ভবিষ্যতে তেমনই থাকবে। আমি চাই না তোমার মতো একজন মানুষের সাথে এমন এক অনিশ্চিত ও অন্ধকার ভবিষ্যৎ আমি কল্পনাও করতে পারি না। তাই খবরদার আমাকে আর আটকানোর বিন্দু মাত্র চেষ্টা করবে না। আমি তোমার সাথে এক ছাদের নিচে আর থাকবো না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। নিজানার প্রতিটা কথা যেন তপ্ত তীরের মতো এসে বিঁধল কলরবের কানে। সে এক নিমেষে জ্ঞানশূন্য হয়ে পড়ল। পায়ের নিচের মাটি যেন সরে গেল, তার পুরো পৃথিবীটা তার চোখের সামনে উলটপালট হতে লাগলো। নিজানা তখনও ডুকরে কাঁদছে, বারবার নাক টেনে সে নিজের কান্নার বেগ সামলানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কলরবের আর এই দৃশ্য সহ্য হলো না। নিজানার কান্নার শব্দটা তার বুকের ভেতর একটা তীব্র অসহ্য যন্ত্রণা সৃষ্টি করছে। সে নিজের বাড়ি পা দুটো টেনে টেনে ধীর কদমে দরজার দিকে এগিয়ে গেল। নিজানা অশ্রু সজল চোখে সেদিকে তাকালো, কিন্তু ততক্ষণে কলরবের ছায়া মিলিয়ে গেছে। সে তার চোখের আড়াল হয়ে গেছে। শুধু দূর থেকে ভেসে এলো তার জেদি কণ্ঠস্বর, কোনো ডিভোর্স হচ্ছে না, আমি কোনো দেব না। আজ যতদিন তুই আমার, ততদিন ভুলেও যেন অন্য কোনো ছেলের সাথে তোকে না দেখি, নয়তো আমি সত্যিই খুব খারাপ কিছু একটা করে ফেলবো। এখন বাড়ি গিয়ে যত খুশি কাঁদ। ভোর গড়িয়ে এখন সকাল। চারিপাশ মুখরিত হয়ে উঠেছে পাখিদের মিষ্টি কলতালিতে। পূর্ব আকাশে হেলে থাকা সূর্যটা যেন আড়মোড়া ভেঙে উঁকি দিচ্ছে। তার তীক্ষ্ণ সোনালি রোশনি চারপাশের সব কিছুকে এক মায়াবী আলোয় ঝলসে দিচ্ছে। নবনী উঠেছে ভোরের আলো ফোটারও বেশ খানিকটা আগে। সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। রান্নাঘর থেকে ভেসে আসছে সুবাস। আজ রান্নাঘরে উপস্থিত মাঝা। কোনো এক অজানা কারণে আজ সে ভীষণ খুশি। চোখে মুখে এক অদ্ভুত চঞ্চলতা আর উৎসাহের চাপ। তিনি বেশ শখ করে আর সবার জন্য গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছেন। রান্নার মাঝে নবনীকে ডেকে ইতিমধ্যে কয়েকবার চামচ উঁচিয়ে টেস্টও করিয়েছেন। খেতেও হয়েছে ভারী চমৎকার। আজ নবনীর ভার্সিটি যাওয়ার দিন, পরীক্ষা আছে, তবে অলেখার বিষয়টা মনে পড়তে তার মনটা কেমন যেন ভারী হয়ে উঠছে। একরাশ বিব্রত বোধ আর অস্বস্তি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এসব ভাবতে ভাবতে সালাদের শশা কাটছিল নবনী। হুট করে এক অপরিচিত গম্ভীর কণ্ঠস্বর কানে আসতে নবনী চমকে উঠল। দরপর করে পেছনের দিকে তাকাতেই দেখলো রান্নাঘরের দরজার চোখ আটকে সে দাঁড়িয়ে আছে দিব্য। নবনী চট করে কোনো উত্তর দিতে পারল না। তার কণ্ঠনালী যেন এক নিমিষে শুকিয়ে কাঠ হয়ে গেল।
মুখ দিয়ে কোনো শব্দই সরল না। মাঝা সেদিকে তাকিয়ে স্নেহমাখা গলায় বললেন, দিব্য কিছু লাগবে আব্বু? দিব্য আলতো করে মাথা নেড়ে সায় দিল। বলল, হ্যাঁ, নাস্তা হয়ে গেলে টেবিলে দিয়ে দাও, আমাদের একটু জলদি বের হতে হবে। নবনীকে ওর ভার্সিটিতে ড্রপ করে দিয়ে আমি সোজা অফিসের দিকে রওনা হব। অতঃপর নবনীর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কিন্তু আশ্চর্য নবনী, তুমি এখন এখানে এভাবেই দাঁড়িয়ে আছো কেন? নবনী উপস্থিত হয়ে একবার মাঝার মুখের দিকে তাকালো। মাঝা যে মনে মনে ভীষণ অবাক হয়েছেন তা তার চোখে ছাউনিতে স্পষ্ট ফুটে উঠেছে। ওদিকে দিব্যর কড়ক গম্ভীর চোখ জোড়া তখনও নবনীর উপরেই স্থির। আর এক মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকাটা সমীচীন মনে হলো না নবনীর। সে দীর্ঘায় রান্নাঘর থেকে বের হয়ে দিব্যকে পাশ কাটিয়ে দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে ঢুকতে না ঢুকতেই ঠিক পেছন পেছন দিব্যর গম্ভীর গলা ভেসে এলো, তোমাকে আমি আগেই বলেছিলাম না একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে? আজ অফিসে আমার অত্যন্ত জরুরি একটা মিটিং আছে। সকালের নাস্তা করেছো তুমি? নবনী নিজের ঘাড় ঘুরে তাকিয়ে দাঁড়িয়ে অবাক চোখে তাকালো দিব্যর দিকে। সে কখন খাবে? সকাল থেকেই অস্থিরতার মাঝে সবার আগে কি আর নাস্তা মুখে তোলা যায়? দিব্যকে দেখে আজ বেশি সিরিয়াস মনে হচ্ছে। নবনী মুখে কোনো কথা না বলে শুধু আলতো করে মাথা নেড়ে বোঝালো যে সে এখনও কিছুই খায়নি। উত্তরটা শুনে দিব্যর কপালে বিরক্তির সূক্ষ্ম বাজ পড়ল। সে কিছুটা বিরক্ত কণ্ঠে বলল, তোমার কমন সেন্সটুকু আসলে কোথায় থাকে নবনী? পরীক্ষার দিনে কেউ এভাবে খালি পেটে থাকে? এভাবে চলে যেতে তুমি? সত্যি বলতে নবনীর একটু খেতে ইচ্ছে করছে না, কিন্তু সেটা বলার সাহস হলো না। কথা ঘুরিয়ে মৃদু স্বরে বলল, দিয়া কোথায়? ও আজ স্কুলে যাবে না? না। আলমারি থেকে নিজের পোশাক বের করতে করতে সংক্ষিপ্ত উত্তর দিল দিব্য। নবনী অবাক হয়ে বলল, কেন? দিব্য পেছনের দিকে তাকালো। দিয়া কি স্কুলে পৌঁছে দিতে গেলে তার সমস্যা হয়ে যাবে, এতটুকু সে গোপন করলো। নবনীকে তখনও দরজার কাছে স্থবির দেখে সামান্য দমকের সুরে বলে উঠল, কি হলো? কাঠের পুতুলের মতো এখনও দাঁড়িয়ে আছো কেন? রেডি হবে না নাকি? নবনীর চটজলদি মাথা নেড়ে আলমারি থেকে নিজের কাপড়গুলো হাতে তুলে নিয়ে প্রায় দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ঠিক তখনই একটা প্রজাপতির মতো ঘরে এসে ঢুকলো দিয়া। আদো আদো গলায় ডেকে উঠল, পাপ্পা আসছে শোনা, এভাবে কেউ ছুটে আসে? পড়ে যাবে তো। দিব্য মেয়েকে কোলে টেনে নিল। দিয়া তার পুতুলটা ফেলে দিব্য শরীরের সাথে লেপটে গেল। গোল গোল চোখ দুটো এদিক ওদিক ঘুরিয়ে ঘরের চারপাশটা দেখে নিয়ে ছোট্ট মুখটা মেঘের মতো ভার করে জিজ্ঞেস করলো, মাম্মা কোথায় পাপ্পা? তোমার মাম্মা ভেতরে তৈরি হচ্ছে। তোমরা আজ কোথায় যাচ্ছ? মাম্মার আজ ভার্সিটিতে পরীক্ষা আছে শোনা, কাল রাতে তোমাকে বুঝিয়ে বললাম না? দিয়ে কিছুক্ষণ বেশ ভাবুক ভঙ্গিতে মাথা দোলালো, তারপর মিষ্টি গলায় বলল, ইয়া। দিব্যর ঠোঁটে এক সিলতে হাসির রেখা ফুটে উঠল। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বাইরে পা রাখল নবনী। আজ তার পরনে সাধারণ একটা কুর্তি আর কাঁধে জড়ানো ম্যাচিং ওড়না। বিয়ের পর থেকে দিব্য তাকে সবসময় কেবল শাড়িতেই দেখে এসেছে। আজ এই পোশাকে নবনীকে দেখে সে যেন এক মুহূর্তের জন্য নিজের অজান্তে স্তব্ধ হয়ে গেল। এই কুর্তিগুলো দিব্য নিজেই পছন্দ করে কিনে এনেছিল, কিন্তু আজ এই পোশাকে নবনীকে দেখে মনে হচ্ছে তার বয়স যেন এক ধাক্কায় অনেকখানি কমে গেছে। ঠিক যেন কোনো এক চঞ্চলতা কলেজ পড়ুয়া তরণে। দিব্যর বুকের গহীনে কোথাও যেন একটা সূক্ষ্ম দোলা লাগলো। মনে মনে সে নিজেকে অপরাধী সাব্যস্ত করলো, না, পোশাকগুলো কিনে সে হয়তো ভুলে করেছে, এগুলো নবনীকে বেশি মানিয়ে গেছে, বেশি মায়াবী দেখাচ্ছে তাকে আজ। নবনীকে দেখতে পেয়ে দিয়ে এক ছুটে গিয়ে তার পা জড়িয়ে ধরল। নবনী ঝুঁকে ওকে কোলে তুলে গালে আলতো করে চুমু খেলো। দিয়া নবনীর গলা জড়িয়ে ধরে বলল, বেস্ট অফ লাক মাম্মা, পরীক্ষায় একদম ফার্স্ট হতে হবে কিন্তু, কেমন? আর ফার্স্ট না হলেও কোনো সমস্যা নেই, পাপ্পা বলেছে ফার্স্ট হওয়া না হওয়া নো ফ্যাক্ট, বাট মাম্মা ইউ লুকিং সো বিউটিফুল। নবনী মৃদু হেসে আদুরে গলায় বলল, থ্যাংক ইউ আমার সোনা মাম্মা। মাম্মা আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে? আচ্ছা আনবো, পুরো 2টো আইসক্রিম হবে। দিয়া আনন্দে হাততালি দিয়ে লাফিয়ে উঠল, অবশ্যই, ইয়ে কি মজা, একটা কোন আর একটা চকবার। দিব্য গড়ির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, অনেক আদর হয়েছে, এবার নামো তো মাম্মা, আমাদের জলদি বের হতে হবে, নয়তো মাম্মা লেট হয়ে যাবে।
নবনী দিয়াকে আলতো করে কোল থেকে নামিয়ে দিল, ওর চিবুক ছুঁয়ে আদর করে বলল, মামা পরীক্ষা দিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কেমন? তুমি বাড়িতে একদম দুষ্টুমি করবে না, সাবধানে থাকবে। আমার দিয়া তো এমনিতেই খুব গুড গার্ল। দিয়া লক্ষ্মী মেয়ের মতো মাথা দোলালো। নবনী দিয়াকে নিয়ে গিয়ে ইহান আর ইবানের ঘরে রেখে এলো। তবে বাড়ি থেকে বের হওয়ার সময় অলেখার দিকে চোখ পড়তে নবনীর বুকটা সামান্য কেঁপে উঠল। যাওয়ার আগে সে মোটামুটি সবাইকে বলেছে। অলেখা মুখ থমথমে করে সোফায় বসেছিলেন। তার এই তীব্র অসন্তুষ্টি আর সাফা ক্রোধ নবনীর চোখ এড়ায়নি। এই নীরব বিরোধিতা সে স্পষ্ট অনুভব করতে পারল। তবে সব কিছুর মাঝে দিব্যর মনের মেঘলা ভাবটা সে কিছুতেই মেলাতে পারল না। আজ সকাল থেকে দিব্য কেন এত গম্ভীর আর খিটখিটে মেজাজে আছে, তার পেছনের রহস্যটা নবনীর কাছে একেবারেই ধোঁয়াশাময় রয়ে গেল। রেস্টুরেন্টের কোণটায় রাখা একটি কাঠের চেয়ারে বসে ঘড়ির দিকে তাকাচ্ছিল আনায়া। বেশ অনেকক্ষণ ধরে সে একা একা বসে আছে। আজ কায়েফের এখানে আসার কথা, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তার দেখা নেই। অপেক্ষার পর যখন ক্রমশ দীর্ঘ হচ্ছে, ঠিক তখনই রেস্টুরেন্টের প্রবেশদ্বারে কাঙ্ক্ষিত মুখটি নজরে পড়ল ওর। নিজেকে কিছুটা তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়ে ঠোঁটে এক চিলতে সৌজন্যতামূলক হাসি ফুটিয়ে তুলল সে। কিন্তু কায়েফের ঠিক পেছনেই কলরবকে হেঁটে আসতে দেখে আয়ানার ভেতরে সমস্ত স্বস্তি এক লহমায় উবে গেল। এই দৃশ্যটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আজ তারা প্রথমবার দুজন আলাদাভাবে দেখা করতে এসেছে, আর এমন একটা দিনে কেউ সাথে করে নিজের ভাইকে নিয়ে আসে। কায়েফ টেবিলের সামনে এসে দাঁড়িয়ে কিছুটা লজ্জিত ভঙ্গিতে বলল, আই এম সো সরি, আসতে একটু দেরি হয়ে গেল। আনায়া নিজের ভেতরের বিরক্তিটুকু আড়াল করে মৃদু হেসে বলল, না না, সমস্যা নেই, বসুন। ধন্যবাদ। কায়েফ নিজের বসার চেয়ারটা টেনে নেওয়ার আগেই দেখল কলরব অলরেডি তার পাশের চেয়ারটা টেনে আয়েশ করে বসে পড়েছে। ওর এমন বেহায়াপনায় কায়েফ মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ সকাল থেকে হুট করে কলরব কেন যে তার পিছু নিয়েছে, কেন তার সাথে ছায়ার মতো ঘুরছে, তা কায়েফের সরল মাথায় কিছুতেই ঢুকছে না। নিজেকে স্বাভাবিক করে কায়েফ জিজ্ঞেস করলো, কিছু কি অর্ডার দিয়েছেন ইতিমধ্যে? আনায়া আলতো করে মাথা নেড়ে বোঝালো, না, সে এখনো কিছুই অর্ডার করেনি। কায়েফ হাতের ইশারায় ওয়েটারকে ডেকে মেনু কার্ডটা নিল। এরপর আনায়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি নিতে পছন্দ করবেন বলুন। আনায়া ম্লান হেসে বলল, আসলে এখন তেমন ভারী কিছু খেতে ইচ্ছে করছে না, আমার জন্য 1 কাপ কফি হলেই চলবে। আনায়ার আসলেই ভেতর থেকে অস্বস্তি লাগছিল, তার উপর কলরবের উপস্থিতি বিরক্তিটাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কলরব বাঁকা চোখে আনায়ার দিকে তাকিয়ে হুট করে প্রশ্ন ছুড়ে দিল, তা আপনি কি আজ একাই এসেছেন এখানে? আনায়া সংক্ষিপ্ত উত্তর দিল, না, সাথে ড্রাইভার আছে। কোনো ফ্রেন্ড আসেনি সাথে? না। একা একা একটা মেয়ে এভাবে চলে এলেন? কলরব কায়েব বেশ কড়া গলায় ওকে থামিয়ে দিল। কলরব আর কথা না বাড়িয়ে বিরক্তি ভঙ্গিতে মুখ বাঁকালো। কায়েফের মনে হলো আনায়ার বোধ হয় এখানে খুব সমস্যা হচ্ছে। সে মনে মনে ভাবল, আসার সময় যদি সে একটু শক্ত হয়ে কলরবকে বাড়িতে রেখে আসতো, সেটাই বোধহয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতো। পরিস্থিতি হালকা করতে কায়েব জিজ্ঞেস করলো, বাসার সবাই কেমন আছেন? আঙ্কেল, আন্টি, নোমান? আনায়া কফির কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, সবাই ভালো আছেন। এরপরে সময়টুকু কাটলো অস্বস্তিকর নীরবতার মধ্য দিয়ে। বেশ কিছুক্ষণ আর কোনো কথাই হলো না তাদের মাঝে। ইতিমধ্যে ওয়েটার এসে খাবার টেবিলে সাজিয়ে দিয়ে গেছে। কায়েব মাথা নিচু করে খাচ্ছে, তার সাথে সমান তালে খেয়ে চলেছে কলরব। আনায়া লক্ষ্য করলো কায়েব পুরোটা সময় একবারের জন্য তার দিকে চোখ তুলে তাকাচ্ছে না। কেমন এক অদ্ভুত, লাজুক আর আজব ছেলে। আর তার পাশের জন তো আরও 1 ডিগ্রি উপরে, মস্ত বড় আজব এক সিজ। সেদিন তালুকদের বাড়িতে দাঁড়িয়ে কলরবের বলা সেই তপ্ত ও অপমানজনক কথাগুলো এখনও আনায়ার কানে অনবরত বাজছে। এই 2 ভাইয়ের মেলবন্ধন আজ তার মাথা ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিরক্তির শেষ সীমানায় পৌঁছে আনায়া নিজের ফোনটা বের করে একবার সময়টা চেক করলো। এরপর ব্যাগটা হাতে তুলে নিয়ে এসে দাঁড়াতে দাঁড়াতে বলল, আই এম সো সরি কায়েফ, তবে একটা জরুরি কাজের কথা মনে পড়ল, আমাকে এখনই উঠতে হচ্ছে। কায়েফ খাবারের প্লেট থেকে মুখ তুলে কিছুটা
উদ্বেগের সাথে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? আনায়া নিজের হ্যান্ডব্যাগটা কাঁধে তুলে নিয়ে অত্যন্ত স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলল, না তেমন কিছু না। কায়েব আর বসে রইল না, সৌজন্য বশত সেও উঠে দাঁড়ালো। বেশ মার্জিত গলায় বলল, চলুন আমি আপনাকে গাড়ি অবধি ছেড়ে আসছি। আনায়া মৃদু মাথা নেড়ে সায় দিল। কায়েফের এই যত্নটুকু তার বেশ পছন্দ হলো। রেস্টুরেন্ট থেকে বের হয়ে কায়েফ একদম পার্কিং লটে ওর গাড়ি পর্যন্ত সাথে গেল। গাড়ির দরজা খোলার আগে আনায়া একটু থমকে দাঁড়িয়ে কায়েফের দিকে তাকিয়ে বলল, আপনি এবার আসতে পারেন, ধন্যবাদ। কায়েফ কেবল শান্তভাবে মাথা নাড়ল। আনায়া গাড়ির ভিতর আয়েশ করে বসে দরজাটা লাগানোর আগে হুট করে মৃদু হেসে বলল, আমার মনটাকে খুঁজে পেলে আমাকে ততক্ষণাৎ খবর দিয়ে না ওসি সাহেব। কায়েব চট করে আয়নার দিকে তাকাতেই দেখল ততক্ষণে গাড়ির কালো গ্লাস হুড়মুড় করে উপরে উঠে গেছে। তার কয়েক মুহূর্তে স্টার্ট দিয়ে তীব্র গতিতে ছুটতে শুরু করেছে গাড়িটা। কায়েব সেই চলে যাওয়া গাড়ির ধুলোবালির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মেয়েটার শেষ কথাটা তার বুকের কোথাও যেন একটা সূক্ষ্ম টকা দিয়ে গেল। তবে পর মুহূর্তে নিজের এই আড়ষ্টতা কাটিয়ে ঠোঁটের কোনো এক সিলতে ম্লান হাসি ফুটিয়ে তুললে সে। পুনরায় রেস্টুরেন্টের ভিতর ফিরে আসতে কায়েফের চোখ গেল টেবিলের দিকে। সে দেখল কলরব চরম বিরক্তিমাখা মুখে প্রায় যুদ্ধ করার ভঙ্গিতে পিৎজা চিবোচ্ছে। কায়েফ নিজে চেয়ারটা টেনে দপ করে বসে একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর বসার শব্দ পেয়ে কলরব মুখ তুলে তাকালো, চোখ দুটো সরু করে অত্যন্ত বিরক্তি গলায় বলল, কি মেয়েটা চলে গেলে বলে খুব কষ্ট হচ্ছে নাকি? কায়েফ ওর কথায় কান না দিয়ে ব্রু কুঁচকে বলল, কি যে সব বাজে বকিস না। আচ্ছা কলরব, তুই সত্যি করে বলতো কতদিন ধরে তুই কিছু খাস না? কলরব পিৎজার স্লাইডে কামড় বসাতে বসাতে উল্টো প্রশ্ন করলো, হুট করে এমন মনে হওয়ার কারণ? যেভাবে তুই খাবারের উপর হামলে পড়েছিস তা দেখে এমনটাই মনে হওয়া স্বাভাবিক। কাল দুপুর থেকে পেটে এক দানা পানিও পড়েনি। অত্যন্ত নিষ্প্রিয় গলায় তথ্যটা দিল কলরব। কায়েফ টেবিলের উপর দুই হাত রেখে বলল, আচ্ছা আসার সময় তুই যেন কি একটা জরুরি কথা বলবি বলছিলিস? কলরব খাওয়া থামিয়ে সোজা কায়েফের চোখের দিকে তাকালো, সরাসরি বলল, এই মেয়েটাকে তুই বিয়ে করিস না। কায়েফ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? কারণ এই বিয়েতে আমার বিন্দুমাত্র মত নেই। তুই চিন্তা করিস না, আমি নিজে তোর জন্য এর চেয়ে ঢের ভালো মেয়ে খুঁজে দেব। এই আনায়ার থেকে দ্বিগুণ তিনগুণ সুন্দরী মেয়ে এনে দেব তোকে। কায়েব শব্দ করে হেসে উঠল, কৌতুক মেশানো গলায় বলল, তা আনায়ার মধ্যে এমন কি প্রবলেম দেখলি তুই? জানি না। কলরব মুখ ঘুরিয়ে ছোট করে উত্তরে দিল। কায়েফ আর কিছু বলল না। এই ছেলের মাথার ভেতর কখন যে কি কুটিল চক্র চলে তা একমাত্র উপরালাই ভালো জানেন। কলরব কিছুক্ষণ চুপচাপ নিজের প্লেটের দিকে তাকিয়ে রইল। এরপর আবার বলল, দেখ ভাই, এই মেয়েটা কোনো দিক দিয়েই একদম তোর টাইপের না। ওই যে বলে না, একটা ভাইব ম্যাচ করার ব্যাপার থাকে, তোদের দুজনের মধ্যে সেই জিনিসটাই উদাও। কায়েফ এবার কিছুটা ক্লান্ত গলায় বলল, যা বলার সরাসরি বল না। কলরব, শুধু এই ভাঙার রেকর্ড বাজানোর জন্যই তুই আমার পিছু পিছু এত দূর চলে এসেছিস? কলরব মাথা নিচু করে বলল, আসলে সেদিনের সে ঘটনার জন্য আমি তোর কাছে সত্যিই খুব সরি ভাই। তোর সাথে বেশি রুড বিহেভ করে ফেলেছিলাম। আসলে হ্যাঁ, এটা সত্য যে আমি আগে থেকেই জানতে পেরেছিলাম নিজানার সাথে আমার বিয়ে হতে পারে, কিন্তু আমি তোকে সেই কথাটা জানানোর আগেই তুই নিজে এসে আমাকে বললি যে তুই নিজানাকে কতটা ভালোবাসিস। কায়েব কিছুটা অস্বস্তি বোধ করে হাত তুলে তাকে থামানোর চেষ্টা করলো। কলরব, প্লিজ ছাড় এসব পুরনো কথা। বিষয়টা হলো, আমি তখন চেয়েও তোকে সত্যিটা বলতে পারিনি, আর আমি পুরোটা ব্যাপারটাকে তখন অতটা সিরিয়াসলি নিইও নি। আমার তো মনে হয়েছিল নিজানার মতো অমন শান্ত ভদ্রমে আমার মতো এক উচ্ছৃঙ্খল ছেলেকে কোনো দিন বিয়েই করবে না। আর তাছাড়া তোর আগে আমি বিয়ে করে ফেললে ফ্যামিলিতে কোনো বড় সমস্যাও হতো না। এটা তো এমন কোনো মহাভারত অশুদ্ধ হওয়ার মতো ব্যাপারও ছিল না। তুই এটা নিয়ে শুধু শুধু আমার উপর এতদিন ধরে রাগ করে আসিস। কায়েব অত্যন্ত শান্ত গলায় জবাব দিল, তেমন কোনো কিছু না কলরব, তবু আই এম রিয়েলি সরি। ইটস ওকে।
কলরব বেশ প্রফুল্ল গলায় বলল, তবে এই সরিটা কিন্তু তোর আজকের সুন্দর ডেটটা নষ্ট করার জন্য, কারণ আমি সম্পূর্ণ জেনে বুঝেই তোকে ডিস্টার্ব করতে এসেছি। আমার শেষ কথা একটাই, এই মেয়েটাকে তুই বিয়ে করিস না, ব্যাস। কায়েফ আর কোনো মন্তব্য করলো না। কলরব তাড়াহুড়ো করে খাওয়া শেষ করলো, অতঃপর উঠে পড়ল। চলে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়েও সে মাঝপথে হুট করে থমকে দাঁড়ালো। কায়েফের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, আজকের বিলটা দিয়ে দিস। আমি কাল সকাল থেকেই আমাদের কোম্পানিতে জয়েন করছি। কোটিপতি হয়ে গেলে ফেরত দিয়ে দেব, নয়তো মাফ করে দিস। আপাতত আমার কাছে নেই। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। আর আপনাদের এত ভালোবাসার রেসপন্সের জন্য আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। আমি শারীরিকভাবে এখনও বেশ অসুস্থ, আপনারা এত বেশি দোয়া করবেন আমি আশাও করিনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।